আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের একটা সাধারণ পরিবারের সাধারণ ছেলের গল্প শোনাই। কারণ বাংলাদেশের প্রায় প্রতিটা পরিবারেরই এরকম কোনো না কোনো গল্প আছে। তো একটা পরিবারের একমাত্র সন্তান বাবা যখন ইচ্ছা করে যে তার সন্তান বড় হবে, পড়াশোনা করবে, ভালো কোনো জায়গায় জব করবে, তারপরে তাদের কষ্টটা কমে যাবে। কারণ বাংলাদেশ গরিব দেশ, এখানে প্রায় বেশিরভাগ মানুষই গরিব। তো একজন গরিব বাবার স্বপ্নই থাকে তার সন্তান লেখাপড়া করবে এবং ভালো কোনো জায়গায় গিয়ে ভালো কোনো কাজ করবে, জব করবে, তারপরে তাদের কষ্টটা কমবে। তো এই আশা করে একটা বাবা তার সন্তানকে পড়াশোনা করায়। যখন সেই সন্তানটা পড়াশোনা করার জন্য বের হয়, যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডি পর্যন্ত যায়, তখন সে শহরের সেই কলেজ পর্যন্ত গিয়ে রিয়েলাইজ করতে পারে যে সে আসলে কি করতেছে। কারণ তার বাবা এত কষ্ট করে টাকা অর্জন করে তার পড়াশোনার পিছনে খরচ করতেছে, আর সে দেখতেছে যে আমি যে পড়াশোনাগুলো করতেছি, এত টাকা খরচ করে পড়াশোনা করার পরে আমার ফিউচারে গিয়ে কোনো জব নেই। কারণ আমি এত কষ্ট করে পড়াশোনা করার পরেও আমি যে জব পাবো, ভালো কোনো জায়গায় জব করব, সেরকম কোনো নিশ্চয়তা নাই। কারণ এটা বাংলাদেশ। যখন সেই ছেলেটা দেখে যে তার বাবার কষ্ট করার টাকা সে তার পিছনে ইনভেস্ট করতেছে, তার পিছনে খরচ করতেছে, সেই টাকাটা আসলেই বৃথা যাইতেছে। কারণ সে পড়াশোনা শেষ করে যে ভালো কোনো জায়গায় যে জব পাবে সেটার কোনোই নিশ্চয়তা নাই। আর জব পাইতে গেলেও এখন যে টাকা খরচ করে সে পড়াশোনা করতেছে, তার ডাবল টাকা দিয়ে তাকে একটা ভালো জব নিতে হয়। এই এই রিয়েলাইজটা যখন একটা ছেলে করে, তখন বাবার দিক থেকে থাকে আমার ছেলেকে আমি লেখাপড়া করাবো, অনেক বড় হবে। আর সন্তান যখন দেখে, ছেলে যখন দেখে যে সে পড়াশোনা যতই করুক না কেন তার ফিউচারে গিয়ে কোনো ফিউচার নাই, আসলে সে এত পড়াশোনা করে বাবার টাকা নষ্ট করে সে ফিউচারে গিয়ে কোনো জব পাইতেছে না, তো তখন ওই ছেলেটা ইচ্ছে করেই পড়াশোনা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরিবারের সন্তানরা কষ্ট করে হলেও পড়াশোনাটা চালিয়ে যায়। যারা এটা রিয়েলাইজ করতে পারে যে আমার ফিউচারে গিয়ে কিছুই হবে না, আমাকে সেই ঘুরে ফিরে সে আমার সাধারণ পরিবার, গরিব পরিবারের মতোই জীবনযাপন করতে হবে এবং ভালো কোনো জায়গায় আমি ভালো কোনো পজিশনে যাইতে পারবো না, তখন তার লেখাপড়াটা ওইখানেই বন্ধ হয়ে যায়। হয়তো সে পাশাপাশি কিছু একটা করতে চায়, সেটা করতে গেলে সে তার পড়াশোনাতে মনোযোগ দিতে পারে না। এখন বর্তমান পরিস্থিতিতে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে তাদের ফিউচারের জন্য করতেছে, এবং তাদের পরবর্তীতে যারা আসবে, পড়াশোনা করতেছে, যারা নেক্সট জেনারেশন আসতেছে, তাদের ফিউচারের জন্য তারা এই আন্দোলনটা করতেছে। কারণ একটা বাবা মা যতটুকু না জানে তাহলে তার ছেলের ভবিষ্যৎ, একটা ছেলে যখন পড়াশোনা যা বাস্তবতার মুখোমুখি হয়, সে সামনে সব কিছু দেখতে পায় যে আমার এই পড়াশোনা শেষ করার পরে কি পরিস্থিতি হইতেছে। যাদের টাকা আছে তারা বেশিরভাগই মেধার জোরে, টাকার জোরে বিদেশ চলে যাইতেছে। কেন বিদেশ যাইতেছে? এই জন্যে যে বাংলাদেশে আসলে মেধার কোনো দাম নাই। বাংলাদেশে এখন মনে করেন যে মেধা দিয়ে কোনো কিছুই হয় না। আপনি সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে আপনি যে গ্যারান্টি নাই কোনো যে আপনি জবটা পাবেন, আপনার যোগ্য অনুযায়ী আপনি কাজ পাবেন, এটার কোনো গ্যারান্টি নাই। তো যাদের টাকা আছে তারা বিদেশ চলে যায়। যারা সাধারণ পরিবার থেকে, যাদের পরিবার নাকি অনেক গরিব থাকে, তারা কি করবে? তাদের তাদের ভবিষ্যৎটা কোথায়? তাদের ভবিষ্যৎ গড়তে হলে তো বাংলাদেশ সরকারকে এমন উদ্যোগ নিতে হবে যে তাদের ভবিষ্যৎটা নিশ্চিত করতে হবে। কারণ একজন এত বছর পড়াশোনা করে তার বাবার টাকা খরচ করে, তো সেই টাকাটা তারা চায় না যে এভাবে নষ্ট হয়ে যাক। একটা সার্টিফিকেট পাওয়ার পরে অনেকে দেখছি যে যারা
সার্টিফিকেট পুড়ে ফেলতেছে, ছিঁড়ে ফেলতেছে। কেন করে? কারণ চাকরি নাই বলে করে। কেউ তো আর সাধে কারো এত বছরের লেখাপড়ার সার্টিফিকেটটা পুড়িয়ে ফেলে না, ছিঁড়ে ফেলে না। আর এখন ছাত্ররা যে রাজপথে নামছে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেই জন্যই নামছে। কারণ তারা অতীতেও দেখছে এরকম ঘটনা ঘটতেছে এবং ভবিষ্যতেও ঘটবে। কারণ তারা তাদের ভবিষ্যতে চিন্তা করে এই রাজপথে নামছে। মুক্তিযোদ্ধারা পাইলো কেন, তারা এত বেশি পাইতেছে কেন, এটা হিংসা থেকে না, যে তারা পাইতেছে, সুবিধা ভোগ করতেছে, এটা থেকে তাদের হিংসা লাগতেছে, এই জন্য এটা করতেছে না। যার যার ফিউচারের চিন্তা সবারই আছে। তো তাদের ফিউচার তারা দেখতে পাইতেছে যে আসলে আমাদের কোনো ফিউচার নাই। আমরা যে এত কিছু এত কষ্ট করে লেখাপড়া করতেছি, ফিউচারে গিয়ে আমাদের ভবিষ্যৎটা কোথায়, আমাদের পার্সেন্টেজটা কোথায়? তো তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের ছোট করে বা হিংসা করে এটা করতেছে না। তো আপনাদের জায়গা থেকে আপনারা ঠিক করুন না যে লেখাপড়া শেষ করে তাদের সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করে দেন না। করে দিলে তো ওরা এত আন্দোলনে যেত না, এই পরিস্থিতিটা আসতোই না, যদি তাদের ভবিষ্যৎটা তারা সুন্দর দেখতে পেত। এখন তো তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাইতেছে, এই জন্যই তো তারা রাজপথে নামছে। তো এই এই সাধারণ ছেলের গল্প যে বললাম, একটা সাধারণ পরিবারের সাধারণ ছেলের গল্প, এটা প্রায় পরিবারেই আছে। কারণ বাংলাদেশ এতটাও বিলাসবহুল দেশ না যেখানে সবাই ধনী। সেখানে সবাই ধনী না, যে সবারই ফিউচারের চিন্তা আছে, যে সবাই ফিউচারে গিয়ে একটা বড় কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে চায়। সেই জায়গাটাতে এত বছর পড়াশোনা করে যদি কিছুই না পায়, তো সেই জায়গা থেকে এই আন্দোলনটা স্বাভাবিক। তো আমরা সাধারণ জনগণ যারা আছি সবাই এই আন্দোলনকে অবশ্যই সমর্থন করি। এবং এই আন্দোলনের মধ্যে দেখা যাইতেছে মেয়েদের গায়ে হাত তোলা, গুলি করে মেরে ফেলা, আসলে এগুলা ঠিক না। কারণ একটা আন্দোলনের মধ্যে আপনারা শান্তিপূর্ণভাবেও শেষ করতে পারেন, এটা কোথাও না কোথাও গিয়ে শেষ হবেই। তবে এটা এমন ইতিহাস বানায় না যে 52-র ভাষা আন্দোলনে যেভাবে এখন আমরা স্মরণ করি, এবং এই যে 71-এ মুক্তিযুদ্ধকে যেভাবে স্মরণ করি, এরকম পরিস্থিতি আপনারা আর বানায়েন না। কারণ বাংলাদেশে এমনিতেই ইতিহাসের অভাব নেই, এইগুলা কষ্টের ইতিহাস আমরা আর দেখতে চাই না, এবং ফিউচারে সবার জন্য এইসব ইতিহাস রেখে যাইতে চাই না। আমরা চাই ভবিষ্যতে যারা আসবে তারা একটা শিক্ষা পাবে যে আসলে নিজেদের অধিকার কীভাবে আদায় করতে হয়। কিন্তু আপনারা সেখানে সেই মুক্তিযুদ্ধের ঘটনা, সেই 52-র ঘটনাকে পুনরাবৃত্তি করতেছেন। তো আমরা চাইবো যে সাধারণ জনগণ সবাই চাইবো যে আপনারা এটা শান্তিপূর্ণভাবে শেষ করেন এবং এটার একটা সমাধান করেন। কতদিন এভাবে আর ছাত্রছাত্রীদের মারবেন? কেন মারবেন? তারা কেন মার খাবে? তারা কেন মরে যাবে? মরে যাওয়ার জন্য তো তারা আন্দোলন করতেছে না, তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে। একটা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে যদি মরতে হয়, এরকম এটা কোন গণতান্ত্রিক দেশ? এটা কোনো গণতান্ত্রিক দেশ হলো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।